জাহিন সবেমাত্র 4 কদম পৌঁছিয়েছে বাড়ির ভিতরে এসে, এর মাঝেই ফোনের রিংটোন বেজে ওঠে। এই সময় সারাফকে ফোন করতে দেখে জাহিন কিছুটা অবাক হয়, তবে এত কিছু না ভেবে ফোন ধরে বলে, শরফ বল। ভাই তুই কই? এই তো মাত্র বাড়ি আসলাম। কেন, কি হয়েছে? ভাই তোমাকে একবার থানায় আসতে হবে। জাহিন ভরকালো থানায় যাওয়ার কথা শুনে। হঠাৎ থানায় যাওয়ার কথা বলছে কেন এই ছেলে? কার কি হয়েছে? জাহিন ভ্রু কুঁচকে বলে। হঠাৎ থানায় আসতে বলছিস কেন? সারাফ আমতা আমতা করে বলে। আসলে ভাই নুহাসকে অ্যারেস্ট করা হয়েছে। জাহিন উত্তেজিত হয়ে বলে, মানে নুহাসকে অ্যারেস্ট করা হয়েছে মানে? ও তো... ভাই তুমি থানায় আসো, ফোনে এত কথা বলা সম্ভব নয়। বলেই ফোন কেটে দেয় সারাফ। জাহিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, নিজের কানকে যেন এখনো বিশ্বাস করতে পারছে না যে নুহাস অ্যারেস্ট হয়েছে। কিন্তু ছেলেটা একটু সময়ের মাঝে কি এমন করলো যে অ্যারেস্ট হলো? ছেলেকে এভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জহুরা বেগম বলেন, এই জাহিন, কি হলো? আর নুহাস অ্যারেস্ট হয়েছে মানে? জাহিন বিড়বিড় করে বলে। আমি এক্ষুনি থানায় যেতে হবে। মায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়েই জাহিন দৌড়ে বাড়ি থেকে বের হতে নিবে, তখনই রিহান সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকে। রিহান সবে বাড়িতে এসে পৌঁছেছে। ভাইকে এভাবে দৌড়ে আসতে দেখে রিহান উদ্বিগ্ন হয়ে বলে। ভাইয়া কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছ কেন? জাহিন উত্তেজিত হয়ে বলে, আমার সাথে চল রিহান। কিন্তু কোথায় যাবে? তুই চল আগে আমার সাথে। রিহান আর জাহিন একসাথে বেরিয়ে পড়ল। দূরে দাঁড়িয়ে থাকা অয়ন্তী চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। এখন আবার কি বিপদ হলো? তার এই বাড়িতে আসার পর থেকেই একটা না একটা বিপদ হয়েই যাচ্ছে। শেখ রেজাউল আর রোকেয়া বানু একত্র পায়ে হেঁটে আসছেন। রোকেয়া বানু উৎকণ্ঠ হয়ে বলেন, কি হয়েছে বৌমা? জানি না মা, কি হয়েছে, শুধু বুঝতে পারলাম নুহাসকে পুলিশ অ্যারেস্ট করেছে। রোকেয়া বানু দিশেহারা গলায় বলেন, কি বলছো তুমি বৌমা? আমার নুহাস দাদু ভাইকে অ্যারেস্ট করেছে মানে? বেশি উত্তেজিত হয়ে যাওয়াতে রোকেয়া বানু মাথা ঘুরে পড়ে নিতে নিলেই পাশে থাকা স্বামী নামক বট বৃক্ষের মতো আগলে রাখা মানুষটা স্ত্রীকে জড়িয়ে ধরে বলেন, রোকেয়া তুমি ঠিক আছো? বসো এখানটায়। স্ত্রীকে সোফায় বসিয়ে দেয় শেখ রেজাউল সাহেব। অয়ন্তী দৌড়ে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসে বলে, দাদু আপনি পানিটা খান, ভালো লাগবে। রোকেয়া বানু রেগে বাসখাই কণ্ঠে বলে ওঠেন, এই মেয়েকে আমার চোখের সামনে থেকে দূরে সরাও। ও এই বাড়িতে আসার পর থেকেই একটার পর একটা বিপদ হয়েই যাচ্ছে। বিপদ যেন পিছু ছাড়ছেই না আমাদের। অয়ন্তী কথাটা শোনা মাত্রই আনমনে 2 কদম পিছিয়ে যায়। জহুরা বেগম অয়ন্তীর হাত থেকে পানির গ্লাসটা নিয়ে বলেন, মা, আপনি কি বলছেন এসব? নুহাস অ্যারেস্ট হয়েছে, তাতে অয়ন্তীর দোষ কোথায়? এমন সময় আহান ট্যাপ হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে নিচে নামে। তার পেছনে পেছনে আসছে রুনা আক্তার। আহান নিচে নেমেই হাঁপাতে হাঁপাতে বলল, চাচি, নুহাস ভাই কি একটা মেয়ের সাথে অসভ্যতামি করেছে, আর তার জন্য নাকি লোকজনেরা নুহাস ভাইকে মেরে থানায় নিয়ে গেছে। আহানের কথাটা বলার সাথে সাথে বিকট একটা আওয়াজ হয়। আওয়াজের উৎস কথায় সেটা দেখার জন্য কিচেনের সামনের দিকে তাকাতেই আঁতকে উঠে সকলে। যারা দাঁড়িয়ে আছে তার পায়ের উপরে গরম কফির মগ পড়েছে, গলায় ঝুলছে হেডফোন, জ্যাকেটের পকেটে ফোন। যারা ফুল সাউন্ডে দিয়ে গান শুনছিল আর নিজের জন্য কফি বানাচ্ছিল। কফি বানিয়ে কিচেন রুম থেকে ড্রয়িং রুমে এসে দাদুর এমন অবস্থা দেখে কান থেকে হেডফোন খুলে কিছু বলতে যাবে, সাথে সাথেই আহান দৌড়ে এসে তিক্ততায় ভরা কথাটা বলে। আর তারপরেই ঘটে যায় দুর্ঘটনা। যারার পায়ে গরম কফি পড়েছে তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। সে এক দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে আছে। টাটকা গরম কফি আর ভারী কফির মগ নিজের পায়ের উপরে যেভাবে পড়েছে তাতে যারা ব্যথায় যন্ত্রণায় চিৎকার করে উঠার কথা ছিল, কিন্তু যারা পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল। অয়ন্তী দৌড়ে যারার কাছে গিয়ে শঙ্কিত গলায় বলে,
যারা এটা কি করলে তুমি? তোমার পা তো লাল হয়ে গেছে। পরপর জহুরা বেগম আর রুনা আক্তার দৌড়ে আসেন। মেয়েকে এভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে জহুরা বেগম ধরা গলায় বলেন, এই জানা, কি হয়েছে মা তোর? যারার মুখে কোনো কথা নেই, তার কানে এখনো বেজে যাচ্ছে আহানের কথাটা। তার নুহাস ভাই একটা মেয়ের সাথে অসভ্যতাম করতে গিয়ে ধরা খেয়েছে জনগণের কাছে। এই কথাটা যেন তার বিশ্বাসই হচ্ছে না। যারা তার পাশে দাঁড়িয়ে থাকা সবাইকে উপেক্ষা করে আহানের দিকে এগিয়ে গিয়ে ঠান্ডা গলায় বলে, ট্যাপটা দে। আহান কোনো অশান্তি করল না, চুপচাপ বোনের হাতে ট্যাবটা দিয়ে দিল। অন্য সময় হলে জীবনেও নিজের ট্যাবটা যারাকে দিত না, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। যারা অনলাইনে ঢুকে নিউজ ফিড চেক করতে লাগলো। সারা নিউজ ফিড জুড়ে নুহাসের নিউজ। একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে নুহাসকে জনগণরা মিলে হেনস্থা করছে। যারা কমেন্ট বক্সে গিয়ে সবার কমেন্ট পড়তে শুরু করলো। কেউ বলছে, সি সি, এসব রাজনীতি করা ছেলেরা এমনই করে। আমার আগে থেকেই জানা ছিল এসব ছেলেদের গণধোলাই দেওয়া উচিত। কেউ বলছে, ভালো মানুষের মুখোশের আড়ালে এই ছিল তাহলে এদের আসল পরিচয়। এদেরকে পুলিশের হাতে না, এদেরকে মেয়েদের হাতে ছেড়ে দেওয়া হোক, তারপর মেয়েরা এর প্রতিশোধ তুলে নেবে। জানোয়ার একটা। আরও অনেক বাজে বাজে কমেন্ট করছে যেগুলো যারার পড়তে রুচিতে বাজছে। যারা ট্যাবটা আহানের হাতে দিয়ে দেয় আর কমেন্ট পড়ার শক্তি পাচ্ছে না সে। চোখ দুটো জলে টলটল করছে আর এক মুহূর্ত দেরি না করে গরমে ঝলসে যাওয়া পা নিয়ে দৌড়ে নিজের ঘরে চলে যায়। বাড়ির সবাই হতবাক হয়ে যারাকে দেখে গেল। হঠাৎ করে মেয়েটার হলো কি? অয়ন্তীও দৌড়ে যারা বলতে বলতে যারার পেছনে পেছনে গেল। বাড়ির প্রবীণ পুরুষ সদস্যরা বাড়িতে নেই। জহুরা বেগম তাড়াতাড়ি করে স্বামীকে ফোন করে সবটা খুলে বলেন, কিন্তু দুই ভাই গেছে শহরের বাইরে বিজনেসের কাজে। আসতে মিনিমাম রাত 10টা তো বাজবেই। রিহান গাড়ি ড্রাইভ করছে, যতটা জোরে গাড়ি ড্রাইভ করা যায় ততটাই জোরে ড্রাইভ করছে। জাহিন নেহালকে ফোন করেছে, আগে নুহাসের জামিনের ব্যবস্থা করতে হবে, পরেটা পরে দেখা যাবে। আর এটা জাহিন শিওর হয়ে গেছে নুহাসকে এই কেজে যে ইচ্ছে করে ফাঁসিয়েছে। নেহাল ফোন ধরতেই জাহিন বলে, কোথায় তুই? বাড়ি পৌঁছে গেছিস? না, আর কিছুক্ষণের মাঝেই পৌঁছে যাব। গাড়ি ঘুরিয়ে থানায় আনা। নেহাল গাড়িটা এক সাইডে থামিয়ে চিন্তিত গলায় বলে, থানায় কেন? নুহাসকে জামিন করাতে হবে। মানে নুহাস তো... ওকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসে ফাঁসানো হয়েছে। কিভাবে? জানি না আমি থানায় যাচ্ছি। তুই ওর জামিনের ব্যবস্থা কর প্লিজ। কিন্তু এত তাড়াতাড়ি কি করে জামিনের ব্যবস্থা করব? আমি কিছু জানি না, তুই যে করি হোক একটা ব্যবস্থা কর প্লিজ। ঠিক আছে, আমি দেখছি। বলেই ফোন কেটে দেয় নেহাল। নেহাল গাড়ি ঘুরিয়ে নিয়ে চলল নিজের অফিসে। ওখানে গিয়ে নুহাসের জামিন পাওয়ার জন্য আগে রসিদ তৈরি করতে হবে, তারপর তা কোর্টে নিয়ে এসে সেটা মঞ্জুর করে তারপর থানায় যেতে হবে। 3 জন পুরুষ মানুষ বসে আছে ত্রিভুজ আকারে ফেলে রাখা 3টা সিঙ্গেল সোফায়। 2 জন পুরুষ 50-এর ঊর্ধ্বে বয়স, তো আরেকজনের 25 থেকে 26 বছর বয়সের এক যুবক। যুবকটি পায়ের উপরে পা তুলে ফোন টিপছে। তার সামনে যে বয়স্ক 2 জন মানুষ বসে রয়েছে তাতে তার কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই। বয়স্ক 2 জন পুরুষের মাঝ থেকে একজন তিরুক্ষী মেজাজে বললেন, তোমার প্ল্যান তো ফেল হয়ে গেল। যুবকটি ফোনের দিকে দৃষ্টি রেখে শান্ত গলায় বলল, ফাইল কোথায় দেখলেন? আমার প্ল্যান তো সাকসেসফুল হলো, শুধু জাহিরের জায়গায় নুহাস ফেসে গেছে। মধ্যবয়স্কী লোকটি কপট রাগ দেখিয়ে বলল, আমরা নুহাসকে নয়, জাহিনকে ফাঁসাতে চেয়েছিলাম। যুবকটি মধ্যবয়স্ক মানুষটির দিকে শান্ত চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কথা আছে কান টানলে মাথা আসে। জাহিরের কান হচ্ছে নুহাস, তো নুহাসের কান টানলে মাথা আপনা আপনিই আসবে। মাথা আসার ব্যবস্থা আপনার লোককে বলেন করে দিতে, তাহলেই তো লুটটা চোখে যায়। আর আমি ছাড়া আপনি অচল মেয়ের খলিক সাহেব। ওই দিনের অরোহান ফাউন্ডেশনের আগুনটাও কিন্তু আমি লাগাইতে আপনাকে সাহায্য করেছি। আমি ওই দিকে সব রকমের খবরা খবর দিলে তারপর আপনি আপনার চাল চালতে পারেন।
খলিল তালুকদার একটু নড়ে চড়ে বসে ওনার পাশে থাকা মধ্যবয়স্ক লোকটির দিকে তাকাতেই লোকটি বলে ওঠে, চিন্তা করবেন না মেয়র সাহেব, এবারের নির্বাচনে আপনিই জিতবেন। পারলে রাতারাতি টাকা দিয়ে ভোট কিনে আপনাকে জিতিয়ে দেব আমি। এর মাঝে যুবকটি বলে উঠল, আমাকে যেতে হবে এবার, কারণ এই দুঃখে তো আমাকেও একটু সামিল হতে হবে নাকি? আপন মানুষ যদি এমন ভদ্রতার সময় না পাশে থাকে তাহলে কিসের আপন মানুষ? কথাটা বলে চলে গেল যুবকটি। খলিল তালুকদারের পাশে থাকা মধ্যবয়স্ক লোকটি বলল, ও নাকি আপন মানুষ, ঘরের শত্রু বিভীষণ একটা। খলিল তালুকদার রাশভারী গলায় বলল, এই বিভীষণকেই সবসময় আমার পাশে চাই চেয়ারম্যান সাহেব। নুহাস আগের ন্যায় বসে আছে, তবে চোয়াল শক্ত রেখে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। কানের মাঝে তিক্ততাময় কথাগুলো মনে হচ্ছে কেউ জোর করে ঠেলে দিচ্ছে। নুহাস টেবিলের উপরে থাকা পানির বোতলটা হাতে নিয়ে ছুঁড়ে মারে দেওয়ালের সাথে সাথে শব্দ করে বোতলটা নিচে পড়ে। নুহাস দু হাত দিয়ে নিজের উস্খুস্কো হয়ে থাকা চুলগুলো আঁকড়ে ধরে চোখ বন্ধ করে নেয়। ভেসে উঠে রাতের আধারে কয়েক প্রহর আগে ঘটে যাওয়া বিভীষিকাময় ঘটনা। গাড়ির টায়ার চেঞ্জ হওয়ার পর নুহাস গাড়ি ড্রাইভ করে অর্ধেক রাস্তায় আসতেই হঠাৎ করে গাড়ির সামনে একটা মেয়ে এসে দাঁড়িয়ে পড়ে। নুহাস সাথে সাথে গাড়ি ব্রেক করাতে মেয়েটি এই যাত্রায় বেঁচে যায়। এই রাস্তা দিয়ে সচরাচর বেশি গাড়ি চলাফেরা করে না, হাতে গোনা 5 থেকে 6টা গাড়ি চলতে দেখা যায়। মেয়েটি দৌড়ে গাড়ির কাছে আসে। নুহাস গাড়ির কাছ নামিয়ে কপট ট্রাক দেখিয়ে বলে, কেউ এভাবে গাড়ির সামনে আসে? এখন যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে কি হতো? মেয়েটি ক্লান্ত গলায় বলে, সরি ভাইয়া, যতগুলো গাড়ি গিয়েছে হাতের ইশারা করে তাদের কাছে লিফট চেয়েছি, কিন্তু গাড়ি থামায়নি, তাই বাধ্য হয়ে আপনার গাড়ির সামনে চলে এসেছি। নুহাস বুঝতে পারলো মেয়েটি বিপদে পড়েছে, তাই এভাবে হয়তো গাড়ির সামনে চলে এসেছে। কোথায় যাবেন আপনি? এই তো সামনের কলেজ রোডে, প্লিজ আমি একটু লিফট দিবেন ভাইয়া, আমার অসুস্থ মা বাসায় একা। নুহাস কিছু একটা চিন্তা করে বলে, ঠিক আছে উঠুন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। নুহাস গাড়ি থেকে নেমে পেছনের দরজা খুলে দিতেই মেয়েটি আমতা আমতা করে বলে, আমি সামনের সিটে বসি। সামনের সিটে বসবেন? জি। আচ্ছা বসুন গিয়ে। নুহাস গাড়ি ড্রাইভ করা শুরু করলো, কিন্তু কিছু দূর যেতেই আকস্মিক মেয়েটা চেঁচিয়ে বলা শুরু করলো, প্লিজ আমাকে কেউ বাঁচান এই অসভ্য লোকটার হাত থেকে। এই অসভ্য লোকটা আমাকে ব্যবহার করতে চাইছে, প্লিজ কেউ বাঁচান আমাকে। নুহাস মেয়েটির কথা শুনে হতবাক হয়ে চোখ বড় বড় করে বলে, কি বলছেন এসব? আমি আপনাকে কখন? নুহাসের কথার কোনো উত্তর না দিয়েই মেয়েটি আবারও চেঁচিয়ে বলা শুরু করলো, দয়া করে আমাকে কেউ এই জানোয়ারটার হাত থেকে বাঁচান প্লিজ। নুহাস না চাইতেও গাড়ি থামাতে বাধ্য হলো। মেয়েটা যা তা বলে চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে, আর তার উপরে হঠাৎ করে কথা থেকে এত মানুষ এসে জড়ো হয়ে গেছে তার গাড়ির সামনে। মেয়েটি গাড়ি থেকে নেমে দৌড়ে লোকগুলোর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ বাঁচান আমাকে, এই লোকটা আমার সাথে। বলেই কান্নার গতি বাড়িয়ে দিল। নুহাস গাড়ি থেকে নামতেই 2-3 জন লোক এসে আকস্মিক নুহাসের কলার ধরে বলে, এই কুত্তার বাচ্চা, মেয়েদের সাথে অসভ্যতম করিস? নুহাস লোকগুলোকে বোঝানো সরে বলল, বিশ্বাস করুন মেয়েটা মিথ্যা কথা বলছে, আমি তো ওনাকে লিফট দিয়েছিলাম। এই শালা চুপ কর, লিফট দেওয়ার নাম করে মেয়েদের হ্যারেস করা, চল তোকে থানায় নিয়ে যাই। এর মাঝে একজন লোক বলে ওঠে, আর এ তো নুহাস রহমান, জননেতা জাহিনের সাথে যে সবসময় থাকে। সি সি, এরা জনগণের সাহায্যের নাম করে এসব করে বেড়ায়। না জানি ওই জননেতা জাহিন কি করে বেড়ায়, আবার সে নাকি শুনলাম মেয়র পদে দাঁড়াচ্ছে। নুহাস চিৎকার করে বলে ওঠে, একদম আমার ভাইয়ের নামে উল্টাপাল্টা কথা বলবেন না। এই শালা চুপ কর, অপরাধ করে আবার বড় বড় ভাষণ দিচ্ছিস। সব জায়গাতে তোর ভাষণ চলে না, চল তোকে তোর মামার বাড়ি নিয়ে যাই। নুহাসকে নিয়ে থানায় আসলো। থানায় কর্মরত লোকজন কিছু বোঝার তারা সোজা নুহাসকে নিয়ে এসআই এর রুমে নিয়ে যায়। সারা ফোনে একটা কেস নিয়ে কথা বলছিল। হঠাৎ করে বন্ধুকে এভাবে দেখে হতভম্ব হয়ে যায়, আর যখন নুহাসের করা কাজটা শুনতে পারলো তখন যেন বিস্ময় শেষ চৌড়ায় পৌঁছে যায়। সারা
অসহায় নুহাসের দিকে এক নজরে তাকিয়ে আছে। মানুষজন নানা ধরনের কথা বলেই যাচ্ছে প্রাণের বন্ধুর নামে। একসময় সারাপ এসব সহ্য করতে না পেরে টেবিলের উপরে পুরুষালী শক্ত হাতের থাবা মেরে গগন কাঁপিয়ে চিৎকার করে বলে, স্টপ ইট, চুপ করুন, আপনারা সবাই চুপ করুন। থানাটা কি মাছের বাজার পেয়েছেন যে যেভাবে পারছেন চিৎকার চেঁচামেচি করে যাচ্ছেন? সবাই এই মুহূর্তে থানা থেকে বেরিয়ে যান, আর না হলে সব কয়টাকে লক আপে ভরে দিব। আর ভিকটিম কোথায়? তাকে নিয়ে আসুন এখানে। আপনাদের শুকনো কথায় আমি কাউকে অ্যারেস্ট করতে পারবো না। ভিকটিম এসে নিজের মুখে স্টেটমেন্ট দিবে, তারপর আমি এর অ্যাকশন নিব। জনগণের মাঝ থেকে একজন বলে, অবশ্যই ভিকটিম আছে আমাদের সাথে, তাকে আমরা নিয়ে আসছি। মেয়েটিকে আনা হলো থানার ভেতরে। এতক্ষণ মেয়েটি বাইরে ছিল। মেয়েটি ভেতরে আসার পরই একজন লোক গিয়ে তাকে কানে কানে কিছু একটা বলে গেল। সেটা সারাফ তীক্ষ্ণ চোখে দেখছে। মেয়েটি এসে সারাফের সামনে চেয়ারে বসলো, কিন্তু থানার ভেতর থেকে এখনো কেউ বের হয়নি। সারাফ চেয়ারে বসতে বসতে কনস্টেবল হান্নান করিমকে হুকুম করে সবাইকে থানার ভেতর থেকে বের করে দিতে। সবাই চলে গেল, রয়ে গেল শুধু সারাপ আর মেয়েটি। সারাপ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেয়েটিকে প্রশ্ন করলো, নাম কি আপনার? মেয়েটি ঢোক গিলে বলল, রুমানা। সারাপ টেবিলের উপরে 2 হাত রেখে গম্ভীর গলায় বলল, তুমি রুমা? লোকটি কানে কানে আপনাকে কি বলে গেল? রুমা আতকে উঠে সারাফের দিকে তাকালো, আমতা আমতা করে বলল, কোন লোকটি? হয়েছে রুমের ভিতরে ঢোকার সময়। ও, উনি ভয় পেতে না করেছে আমাকে। সারাফ মাথা দুলাতে দুলাতে বলল, আচ্ছা, উনি ভয় পেতে না করেছে আপনাকে, তা উনি কি আপনার পরিচিত কেউ? না। পরিচিত না হয়ে এত চিন্তিত আপনাকে নিয়ে? আজকালকার যুগে এমন মানুষও হয়? রুমা মেয়েটি চুপ করেই রইল। সারাফ পুনরায় বলল, আচ্ছা, আপনি কি করেন? পড়াশোনা করি। ও, তা আপনি সন্ধ্যাবেলা কোথা থেকে আসছিলেন? আসলে আমি আমার অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে গিয়েছিলাম, কিন্তু গাড়ি পাচ্ছিলাম না। তখন ওনার কাছে আমি লিফট চাই, আর উনি আমাকে সাহায্য করার নাম করে কুপ্রস্তাব দিচ্ছিল আর বাজেভাবে আমার শরীরে স্পর্শ করেছিল। আর তখন আমি সুযোগ বুঝে চিৎকার করে সাহায্য চাই সবার কাছে। বলেই কান্না শুরু করে দিল। সারাফ টিস্যু এগিয়ে দিয়ে বলল, ঠিক আছে, আপনার কেসটা আমি নিলাম। এর শেষ পর্যন্ত আমি যাব, আপনি চিন্তা করবেন না। তবে আপনাকে আমাদের কোনো দরকার পড়লে প্লিজ থানায় এসে হাজির হবেন। রুমা হতবাক হয়ে বলে, কি, আমাকে থানায় আসতে হবে? সারাফ ঠোঁটের কোণে হাসি রেখে বলে, অবশ্যই আসতে হবে। আচ্ছা, এবার তাহলে আমি আসি। যাওয়ার আগে আপনার ফোন নাম্বারটা দিয়ে যান। রুমা ফোন নাম্বারটা দিয়ে চলে যেতে নিবে, তখনই সারাফ রাশ ভারী গলায় বলে উঠল, ও, আরেকটা কথা, সাবধানে যাবেন। নুহাসের থেকেও আরও বড় জানোয়ার হয়তো আপনার জন্য ওত পেতে বসে রয়েছে। বলা যায় না কখন কোথায় আপনার উপর হামলা করতে পারে। রুমা ভয় পেল সারাফের কথা শুনে। রুমা চলে যেতেই সারাফ জাহিনকে ফোন করে থানায় আসতে বলে। গাড়ি এসে থানার সামনে থামে। থানায় লোক বল অনেক বেশি দেখে মনে হচ্ছে যেন কারো জন্য অপেক্ষা করছে তারা, আর তাদের দৃষ্টি গাড়ির দিকে। রিহান গাড়ি থেকে নামতে নিলে জাহিন বাধা দিয়ে বলে, তুই গাড়িতে থাক। কিন্তু ভাইয়া। জাহিন রাগ দেখিয়ে বলে, যেটা বলছি চুপচাপ সেটা কর, বেশি কথা না বলে। আর হ্যাঁ, যাই হয়ে যাক না কেন, গাড়ি থেকে বের হবি না। রিহান মাথা নাড়িয়ে সায় দিল। জাহিন পকেট থেকে মাস্ক বের করে মুখে পরে নিয়ে খাড়া চুলগুলো এলোমেলো করে দিয়ে কপালে এনে ফেলে দিল নিজ হাতে। জাহিন চায় না এই মুহূর্তে এখানে একটা গন্ডগোল হোক। আগে নুহাসকে থানা থেকে বের করতে হবে, তারপরেরটা পরে দেখা যাবে। জাহিন গাড়ি থেকে নামতেই উদ্যক্ত হতে নিবে, তখনই জাহিন কিছু একটা ভেবে বলে, সিট চেঞ্জ কর। রিহান হতভম্ব হয়ে বলে, মানে? আমি চাই না কেউ বুঝতে পারুক তুই কিংবা কেউ আমার সাথে এখানে এসছে। আচ্ছা। জাহিন ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ির দরজা খুলে গাড়ি থেকে নেমে বাঁ হাত দিয়ে কপালের চুলকাতে চুলকাতে থানার ভেতরে ঢুকে। সবাই তীক্ষ্ণ চোখে জাহিনের পানে তাকিয়ে রইল, কিন্তু কেউ কিছু বলল না। জাহিন থানার ভেতরে ঢুকার সাথে সাথে এক লোক নিজের পকেট থেকে ফোন বের করে কাউকে একটা ফোন করে বলে, ভাই চলে এসেছে ওই শেখ জাহিন। ফোনের অপর প্রান্ত থেকে পুরুষালী এক
কণ্ঠস্বর ভেসে আসে। ঠিক আছে তাহলে, আর এর পরে কি কি করতে হবে সেটা তো খুব ভালো করেই জানিস। জি ভাই। বলেই ফোন কেটে দেয়। থানার অদূরে দাঁড়িয়ে থাকা গাড়ির কাজটা অল্প একটু নামিয়ে যুবকটি থানার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রহস্যময় হেসে বলে, জননেতা জাহিন, দেখি এবার তুমি কি করো। জানি তুমি নুহাসের জামিন ঠিক করিয়ে নেবে, কারণ তোমার বন্ধু যে উকিল, কিন্তু মানহানি যা হবার তা তো হবেই। এর থেকে তুমি কি করে বাঁচবে? জাহিন থানার ভেতরে ঢুকে মুখের মাস্কটা খুলে হাঁটতে হাঁটতে চুলগুলো ব্যাক ব্রাশ করে পিছনের দিকে ঠেলে দিয়ে সোজা সারাফের কেবিনে ঢুকে উৎকণ্ঠ গলায় বলে, নুহাস কোথায়? সারাফ চোখ বন্ধ করে কপালে হাত ঠেকিয়ে রেখেছিল। জাহিনের কণ্ঠস্বর শুনে চোখ খুলে জাহিনকে দেখে বলে, ভাই তুমি এসেছো? নুহাস কোথায়? সারাফ বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, জিজ্ঞাসাবাদ রুমে রেখেছি ওকে। নিয়ে চল আমাকে। সারাফ জাহিনকে নিয়ে চলল নুহাসের কাছে। দরজা খুলে রুমে ঢুকতেই নজর পড়ে ঘরের এক কোণে নুহাস হাঁটু মুড়ে বসে রয়েছে। দু হাত আড়াআড়ি করে হাঁটু ধরে রেখেছে, কপাল ঠেকিয়ে রেখেছে হাঁটুর উপরে। দরজা খোলার শব্দ শুনে নুহাস মুখ তুলে সামনের দিকে তাকালো, কিন্তু ঠায় বসে রইল। জাহিন দ্রুত পায়ে নুহাসের কাছে এসে হাঁটু ভেঙে বসে চাপা গলায় বলল, কি হচ্ছিল রাস্তায়? নুহাস নির্বাক। জাহিন পুনরায় প্রশ্ন করলো নুহাসকে, কিন্তু কোনো উত্তর দিল না নুহাস, শুধু এক নজরে তাকিয়ে রইল। মনে হচ্ছে যেন নুহাস একটা ট্রমার ভিতরে চলে গেছে। অনেকটা সময় পেরিয়ে গেল, নুহাস টু শব্দও করল না। নুহাসের ভাব দেখে জাহিনের রাগ উঠল। মন চাইছে নুহাসের বা গালে সপাটে একটা চর বসিয়ে দিতে। জাহিন হতাশার নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়িয়ে অনামিকা আঙ্গুল দ্বারা বা চোখের ভ্রু চুলকিয়ে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করলো। সামান্য একটা বিষয় নিয়ে এভাবে ভেঙে পড়ার কি মানে আছে সেটাই বুঝতে পারছে না জাহিন। পাশে দাঁড়িয়ে থাকা সারাফ বলে উঠল, ভাই আমি বলছি। জাহিন শাসানোর স্বরে বলল, তুই কেন? ও কি বৌবা যে তোকে বলতে হবে? ওকে সবটা বলতে হবে। জাহিন নুহাসের জ্যাকেটের কলার চেপে ধরে টান দিয়ে দাঁড় করিয়ে নুহাসের দিকে অগ্নি চোখে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, যা যা হয়েছে সবটা বল। বেশি দেরি করলে আমার হাতে কিন্তু তুই চড় খাবি নুহাস। জাহিনের গলার স্বর ঠান্ডা হলেও সেই স্বরে রয়েছে রাগের আভাস। নুহাস জাহিনের চোখের দিকে তাকিয়ে লজ্জিত গলায় বলে, বিশ্বাস করো ভাই, আমি এমনটা করিনি। জানি আমি তুই কিছু করিস নি, কিন্তু আমাকে না বললে বুঝবো কি করে কি হয়েছিল সে সময়? বলবো, তার আগে একটু পানি খেতে হবে। সারাফ নুহাসের কথাটা শোনার সাথে সাথে একজন কনস্টেবলকে পানি আনতে বলল। নুহাস সবটা খুলে বলল জাহিনকে। জাহিন স্তব্ধ হয়ে বসে রইল। সবাই যেন তাদের পেছনে উঠে পড়ে লেগেছে। সারাফ বলল, ভাই কি করব এখন? গাড়িটা কোথায়? থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল মেয়েটাকে থানায় আসতে বলবি। ওই মেয়ের পেট থেকে কি করে সত্যি কথা বের করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। কি করবে তুমি? সেটা আগামীকালকে দেখতে পাবি। অয়ন্তীকে সিঁড়ি বেয়ে নেমে আসতে দেখে জহুরা বেগম চিন্তিত হয়ে বলেন, কি হয়েছে জানার? দরজা খুললো না মা, তবে বলেছে ওনাকে কিচ্ছু ভালো লাগছে না, তাই একটু একা থাকতে চায়। বুঝলাম না, মেয়েটার হঠাৎ হলো কি? রোকেয়া বানু আহাজারি করে বলতে শুরু করলেন, আমার সংসারটাতে কালো ছায়া পড়েছে, তাই একের পর এক অঘটন ঘটেই চলেছে। এই কালো ছায়াটা হলো এই মেয়েটি। অয়ন্তীকে উদ্দেশ্য করে কথাটা বলা হলো। অয়ন্তী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অয়ন্তী কথাগুলো গায়ে মাখল না। মেখে লাভ কি? যার যেটা বলার সে তো সেটাই বলবে। এর মাঝে রুনা আক্তার বললেন, মা কি বলছেন আপনি এসব? অয়ন্তীর মতো একটা নরম ভদ্র মেয়েকে আপনি এইভাবে বলতে পারেন না। ওর মতো মেয়ে হয় না। রোকেয়া বানু দ্বিগুণ রেগে বলেন, এইসব ভদ্র ভদ্র মেয়েগুলাই এক একটা মিচকা শয়তান হয়। এই মেয়ের জন্যই আমার এক নাতি ঘর ছাড়া হয়েছে। না জানি আমার নাতি তিনটা কি অবস্থায় আছে। আমি আমার এক মালিককে 5 বছর আগে হারিয়েছি, আর কোনো মালিককে হারাতে চাই না। আমি বুঝতে পেরেছো তো তোমরা? রুনা আক্তারের বুকটা ধক করে উঠে শাশুড়ির শেষ কথাটা শুনে। সন্তানকে হারিয়েছে 5 বছর হয়ে গেছে, কিন্তু সেই ক্ষত এখনো শুকায়নি।
প্রতিদিন রাত হলে যখন ঘুমাতে যায় আর মস্তিষ্ক যখন স্থির হয়ে চোখ লেগে আসে, তখনই মনে হয় দূর থেকে সেই চিরচেনা একটা কণ্ঠ ভেসে আসে কানে। মা গো, ওরা আমাকে বাঁচতে দিল না মা, ওরা আমাকে মেরে ফেললো মা। আমার যে খুব কষ্ট হচ্ছিল তখন মা, আমি শত চেষ্টা করেও দম ধরে রাখতে পারিনি মা। তুমি আমাকে ছোটবেলার মতো কোলে তুলে নাও মা, তাহলে আমি হয়তো আবারও প্রাণ ভরে শ্বাস নিতে পারবো মা। মা কই তুমি মা, আমাকে টেনে তুলে নাও তোমার কোলে মা। এর মাঝে শেখ রেজাউল সাহেব রাগ মেশানো গলায় বলল, তোমার চুপ করো সবাই। আল্লাহ আল্লাহ করো যেন ছেলে দুটো সুস্থ শরীর নিয়ে বাড়িতে ফিরে আসে। জহুরা বেগম আস্তে করে বলেন, ছেলের দুটো নয়, ছেলে তিনটা। রোকেয়া বানু ভ্রু কুঁচকে বলেন, ছেলে তিনটা মানে? রিহান ফিরে এসেছো? রোকেয়া বানু খুশি হয়ে বলেন, রিহান দাদুভাই ফিরে এসেছে? কিন্তু সে কোথায়? জাহিনের সাথে থানায় গেছে। যাক, বাড়ির ছেড়ে বাড়ি ফিরে এসেছে, এবার শুধু নুহাসকে নিয়ে ফিরলেই হলো। রিহান ফেরাতে বাড়ির সবাই খুশি হলেও কেন জানি অয়ন্তীর মনে একটা অস্থিরতা কাজ করছে। যে লোকটার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু হলো তার বড় ভাইয়ের সাথে, সেই লোকটার সামনে কি করে যাবে সে? কি করে রিহান নামক লোকটাকে সে ফেস করবে? আর রিহানি বা কি করে তাকে ফেস করবে? রাত 10টা বেজে গেছে কিন্তু নেহাল এখনো জামিনের কাগজ নিয়ে থানায় আসেনি। জাহিনের দলের সকলে এসেছে, সকলে নুহাসকে সান্ত্বনা দিচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে বলে। থানার সামনে হঠাৎ করেই যেন লোকবল আরও বেড়ে গেছে, সাথে প্রেসের লোকজনও কথা থেকে যেন উদয় হলো। জাহিন নেহালকে ষষ্ঠবারের জন্য ফোন করতে নিলেই নেহান হন্তদন্ত হয়ে থানার ভেতরে আসে। জাহিন নেহালকে দেখার সাথে সাথে নেহালের কাছে গিয়ে বলে, সব ঠিকঠাক মতো হয়েছে? তোর ফোনটা পাওয়ার পর যেন একটু তাড়াতাড়ি জামিনের কাগজ মঞ্জুর করেছে কোর্ট থেকে। কাগজটা দিয়ে দেখি। জামিন পেয়ে গেছে নুহাস, কিন্তু এই কেসটা নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে আর সকলের সামনে প্রমাণ করতে হবে নুহাসের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র করা হয়েছে। থানার কার্যক্রম শেষ করে জাহিন নুহাসকে গম্ভীর গলায় বলে, এবার বাড়ি চল। এর মাঝে রাসেল বলে, ভাই বাইরে তো অনেক প্রেশার লোক আছে, কি করে যাবেন? জাহিন আকস্মিক চোখ মুখ লাল করে হিংস্র গলায় বলে, পায়ে হেঁটে যাব। আর প্রেসের লোকজন আছে তো আমার কি হয়েছে? ওদের ভয়কে আমি এখানে লুকিয়ে বসে থাকবো? ওদের কাজই হচ্ছে একটা নিউজকে ঘুরিয়ে পেঁচিয়ে লেখা। ওরা যা পারে তাই লিখে ব্রেকিং নিউজ করে, তাতে আমার বাল ছেড়ে যাবে। সবাই হতবাক হয়ে জাহিনের দিকে তাকায়। ঠান্ডা মেজাজের জাহিনকে এভাবে রেগে যেতে দেখে যতটা না অবাক হয়েছে ওরা, তার চেয়ে বেশি অবাক হয়েছে জাহিনের মুখে এমন গালাগালি শুনে। তাদের ভাই কি বিয়ে করে চেঞ্জ হয়ে গেল নাকি? জাহিন সবাইকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, আমাকে যদি তোদের দেখা হয়ে থাকে তাহলে সর আমার সামনে থেকে। সারা বলে উঠে, ভাই চিন্তা করো না, আমার ফোর্স দিয়ে ওদের আটকে রাখবো। জাহিন থানা থেকে বের হতে নিবে তখনই হাঁটা থামিয়ে নেহালকে উদ্দেশ্য করে বলে, নেহাল তুই ভেতরে থাক, এই ঝামেলা শেষ হলে তারপর থানা থেকে বের হবি, তার আগে নয়। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। নেহাল মাথা নাড়িয়ে বন্ধুর কথায় সায় দিল। এখন না বের হওয়াটাই উত্তম তার জন্য। জাহিন থানা থেকে বের হলো, পেছন পেছন নুহাস আর অন্যান্যরাও বের হচ্ছে। থানা থেকে বের হতে দেরি হলো কিন্তু প্রেসের লোকদের হামলে পড়তে দেরি হলো না। লোকবল এতটাই বেশি যে পুলিশের লোকরা হিমশিম খাচ্ছে আটকে রাখতে তাদের। প্রেসের লোকজন অনেক প্রশ্নই করলো দূর থেকে জাহিনকে, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর দিল না জাহিন। অন্যদিকে জনগণরা হিংস্র হয়ে বাজে বাজে কথা বলে যাচ্ছে, বোঝাই যাচ্ছে কারো পোশাক কুকুর তারা, আর তারা তাদের মালিকের বলা কথাগুলো জাস্ট এখানে এসে আওড়াচ্ছে। এর মাঝে আকস্মিক এক পাথর ছুঁড়া হলো, সেটা এসে পড়েছে জাহিনের ঠিক পায়ের নিচে। দেখেই বোঝা যাচ্ছে আক্রমণের সংকেত দিচ্ছে তাদেরকে। জাহিন একবার পায়ের
কাছে থাকা পাথরটার দিকে তাকিয়ে সামনের দিকে তাকাতেই চোখ বড় বড় করে নুহাস বলে চিৎকার করে নুহাসকে নিজের জায়গা থেকে সরিয়ে দেয়, কিন্তু ছুরা পাথরটা গিয়ে পড়ে জাহিনের ঠিক বা গালের হাড়ের অংশটাতে। জাহিন চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে যন্ত্রণাটা সহ্য করে নিল। গাল বেয়ে গড়িয়ে পড়ল লাল রক্তের ধারা। নুহাস আটকে উঠে বলে, ভাই তুমি ঠিক আছো? জাহিন হাত দিয়ে ক্ষত স্থানটা চেপে ধরে বলে, আমি ঠিক আছি। তোর সবাই তাড়াতাড়ি গাড়িতে ওঠ। সবাই গাড়িতে উঠে বসলে জাহিন গাড়িতে না উঠে বসে একজনকে দেখে থমকে যায়। লোকটা তাকে হাতের ইশারায় বোঝায় ইউ আর ফিনিশ। জাহিন লোকটার দিকে তেড়ে যেতে চাইলেই সারাপ বাধা দিয়ে বলে, ভাই গাড়িতে উঠো তুমি, এখানে আর বেশিক্ষণ থাকলে একটা দাঙ্গা শুরু হয়ে যাবে। জাহিনকে জোর করে সারাপ গাড়িতে বসিয়ে দেয়। রাত 11টার সময় জাহিন, রিহান আর নুহাস শেখ বাড়িতে এসে পৌঁছায়। আজমল শেখ আর আজহার শেখ কিছুক্ষণ আগেই বাড়িতে এসে পৌঁছিয়েছেন। জাহিন সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই আজমল শেখ ছেলের সামনে এসে সজোরে বা গালে চর বসিয়ে দেন। এভাবে চর মারাতে জাহিনের ক্ষত স্থানটা যেন আরও তাজা হয়ে উঠল। জাহিন চোখ বন্ধ করে বাবার চরটা হজম করে নিল। আকস্মিক জাহিনের গালে এভাবে চর মারাতে বাড়ির সকলে হতবাক হয়ে তাকিয়ে রইল। জহুরা বেগম আতকে উঠে বললেন, তুমি কি পাগল হয়ে গেলে? এত বড় ছেলের গায়ে হাত তুলছো? আজমল শেখ ঝাঁঝালো গলায় বললেন, তুমি চুপ করো জোহরা। আজকে ওর সাথে আমার একটা বোঝাপড়া আছে। ও পেয়েছেটা কি? রাজনীতি করে ও কি বোঝাতে চাইছে আমাদের? রাজনীতি করলেই জীবনে কোনো রকম অ্যাচিভমেন্ট পাওয়া যায় না, যা পাওয়া যায় সবটাই ধ্বংস। 5 বছর আগের জীবনে ফিরে যাও জাহিন, ভেবে দেখো 5 বছর আগে এই রাজনীতি আমাদের কাছ থেকে কি কেড়ে নিয়েছিল। জাহিন শান্ত গলায় বলে, আপনি মেন কথায় আসেন বাবা, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে। তুমি রাজনীতি ছেড়ে দাও, এটাই আমার কথা। সরি বাবা, রাজনীতি ছাড়তে পারবো না। কাউকে না ছাড়ার কথা দিয়ে রেখেছে, তাই আপনার কথাটা মানতে পারবো না আমি। আজমল শেখ উচ্চ বাক্যে বললেন, জাহিন, বাবার মুখে মুখে তর্ক করা শিখে গেছো দেখা যায়। আপনি জানেন বাবা, আমি তর্ক করতে পছন্দ করি না, কিন্তু কিছু জায়গাতে তর্ক করতে হয়। হয় তুমি রাজনীতি ছাড়বে, নয় আমার বাড়ি থেকে চলে যাবে। জহুরা বেগম আবেগী গলায় বলে ওঠেন, কি বলছো কি তুমি এসব? ছেলেটাকে যা বলছে ঠিকই বলছি, ও এই বাড়ি থেকে চলে যাক। আজাহার শেখ ভাইকে বোঝানোর স্বরে বলেন, ভাই আপনি একটু শান্ত হন, এভাবে হাইপার। ছোট ভাইকে আর কিছু বলতে না দিয়েই আজমল শেখ বলে তেতে উঠে বলেন, তুই চুপ কর, তুই হচ্ছিস মেন কালপিট। তুই যদি এই রাজনীতিতে না জড়াতি তাহলে এমন কিছুই হতো না। না এই বাড়ির বড় ছেলেকে হারাতে হতো, না আজকের ঘটনাটা ঘটতো। আজহার শেখ পিছু হেঁটে যান। ভাই তার আজ ভীষণ ক্ষেপে গেছে। জাহিন নির্লিপ্ত ভঙ্গিতে বলে, ঠিক আছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তাতে যদি আপনি খুশি হন তো তাই হবে। জহুরা বেগম ছেলের কাছে এসে ছেলের হাত ধরে দূরে নিয়ে গিয়ে রেগে বলেন, কি বলছিস তুই? এই বাড়ি ছেড়ে চলে যাবি মানে? জাহিন কোনো কথা বলল না। জহুরা বেগম স্বামীর দিকে ফিরে বললেন, আর তুমি কি বলছো? এসব ভেবে বলছো তো? হ্যাঁ, আমি ভেবেই বলছি, ওর ভালোর জন্য বলছি, ওর ভবিষ্যতের কথা চিন্তা করেই বলছি। আর ও এখন নয়, ওর জীবনের সাথে একটা ফুলের মতো মেয়ের জীবনও জড়িয়ে আছে। আর আমি চাই না মেয়েটার জীবন নষ্ট হয়ে যাক এই রাজনীতির জন্য। জাহিন বাবার কথাটা শুনে ড্রয়িং রুমের চারপাশটায় নজর বুলায়, কিন্তু অয়ন্তীর কোনো অস্তিত্ব নেই। কথায় আছে মেয়েটা, ও কি জানে না জাহিন যে বাড়িতে এসেছে? আজমল শেখ পুনরায় নরম স্বরে বলেন, ও নিজের চোখে দেখেছে এই রাজনীতি কী করে একটা জীবন ধ্বংস করে দিয়েছে, কিন্তু তারপরে ওর কোনো শিক্ষা হয়নি। আজ যে নুহাস জেলে গিয়েছিল সেটাও এই রাজনীতির কারণে গিয়েছে। আচ্ছা তুমি চুপ করো, যাওয়ার হয়ে গেছে। জাহিন তো সবটা সামলে নিয়েছে। কি সামনে নিয়েছে ও? নুহাসের শুধু জামিন হয়েছে জোহরা, কেস এখনো শেষ হয়নি। আচ্ছা আচ্ছা চুপ করো। এখন বাবা মা ঘুমিয়েছে, একটু আগে ওষুধ খেয়ে। ওনারা উঠে গেলে স্বাস্থ্যের খারাপ হবে ওনাদের। তুমি রুমে চলো আমার সাথে। আজমল শেখ আর কিছু না বলে রুমে চলে যায়। জহুরা বেগম নুহাস, রিহান আর নুহাসকে উদ্দেশ্য করে বলেন, তিনজনের ঘরে যাও আর গিয়ে ফ্রেশ হও। রাতের খাবারটা রুমেই পাঠিয়ে দিব তোমাদের।
রিহান দ্রুত পায়ে হেঁটে নিজের ঘরে চলে যায়। রিহান এতক্ষণ আড়ালে ছিল, বাবা যদি একবার তাকে দেখে নিত তাহলে খবর আছে, কিন্তু সকালবেলা যদি দেখে তখন তো এখানের খবরটা পরে পড়বে। নুহাসের দু চোখ খুঁজে বেড়াচ্ছে যারাকে, কিন্তু যারা নেই। মেয়েটা তার এই বিষয়ে জানার পর থেকে কি ভাবছে তার সম্পর্কে, হয়তো তাকে খুব খারাপ ভাবছে, তবে একদিকে থেকে ভালোই হয়েছে। এতে যদি যারা নুহাসের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাতে দুজনের জন্যই সুখকর। নুহাস ধীর পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলে যায়, তবে যাওয়ার আগে যারা রুমের দিকে এক পলক তাকায়। জহুরা বেগম ছেলের ক্ষত স্থানটায় আস্তে করে মুছে দিয়ে ধরা গলায় বলেন, ইস, কতটা কেটে গেছে। জাহিন মায়ের হাতটা ধরে বলে, মা আমি ঠিক আছে, এতটা প্যানিক হওয়ার মতো কিছু হয়নি। বাবার কথায় কিছু মনে করিস না বাবা। বাবা রেগে কথাগুলো বলে ফেলেছেন, মন থেকে বলেনি। জানি। যা ঘরে যা। জাহিন 6 কদম পেরিয়ে সিঁড়ির কাছে যেতেই থমকে যায়। কিছু একটা মনে করে কিচেনের দরজার দিকে তাকাতেই কেউ একজন দ্রুত পায়ে সরে যায়, তবে শাড়ির আঁচলের কিছুটা অংশ দেখা যায়। জাহিন বুঝতে পারল এটা তার লাজুক বধূ ছাড়া কেউ নয়, কিন্তু মেয়েটা এভাবে লুকোচুরি খেলছে কেন, সামনে পড়ছে না কেন তার। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। জাহিন চলে যেতেই অয়ন্তী কিচেন থেকে বেরিয়ে আসে। অয়ন্তীকে দেখার সাথে সাথে জহুরা বেগম বলেন, অয়ন্তিমা, ঘরে যাও, ঘরে গিয়ে জাহিনের ক্ষতটা পরিষ্কার করে দাও। আচ্ছা। জাহিন ঘরে ঢুকে জ্যাকেটটা গা থেকে খুলে বিছানায় রেখে এলোমেলো পায়ে হেঁটে সোজা গিয়ে বসে পড়ে সোফায়। মাথাটা সোফায় হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। কয়েকক্ষণ সময় যেতেই জাহিন কারো উপস্থিতি বুঝতে পেরে চোখ মেলে তাকালো। চোখের সামনে ভেসে উঠল অয়ন্তীর শুকনো মুখটা। তার থেকে অদূরে দাঁড়িয়ে আছে মেয়েটা। জাহিন পুনরায় চোখ বন্ধ করে আস্তে করে বলে, কিছু বলবেন? আসলে মা বলেছে আপনার ক্ষতটা পরিষ্কার করে দিতে। জাহিন চোখ বন্ধ অবস্থায় বলল, শুধু মা বলেছে বলে ক্ষতস্থানটা পরিষ্কার করতে এসেছেন? অয়ন্তী জাহিনের কথায় নিরুত্তর রইল। শুধু মা বলেছে বলে যে সে এটা করতে এসেছে এমনটা নয়, স্ত্রীর দায়িত্ব থেকেও এটা সে করত। জাহিন অয়ন্তীর কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ মেলে অয়ন্তীকে আগের স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, দাঁড়িয়ে থাকবেন নাকি পরিষ্কার করে দিবেন ক্ষতটা? অয়ন্তী জাহিনের কথা শুনে আলমারি থেকে ফার্স্ট এড বক্সটা এনে জাহিনের কাছে এসে দাঁড়ায়, কিন্তু ভেজাল বাঁধল অয়ন্তী কোথায় বসে জাহিনের চিকিৎসা করবে। জাহিন তো সিঙ্গেল সোফায় বসেছে, আর সিঙ্গেল সোফায় তো আরেকজন বসতে পারে না। জাহিন অয়ন্তীর ভাবনা বুঝতে পেরে সেন্টার টেবিলেটা টেনে একটু কাছে এনে বলে, এখানে বসুন। অয়ন্তী অবাক চোখে জাহিনের দিকে তাকালো। এই লোক দেখা যায় অন্তর্যামী, তার ভাবনা বুঝে ফেলে। জাহিন পুনরায় বলল, কি হলো, বসুন। অয়ন্তী জাহিনের মুখোমুখি হয়ে বসলো। জাহিনের দু পায়ের মাঝখানে অয়ন্তী ছোট্ট পা দুটো রাখলো। জাহিন এক দৃষ্টিতে অয়ন্তীর দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখে মুখে কেমন যেন একটা অদ্ভুত মায়া আছে, যে মায়ায় সে বারবার আটকে যায়, আর এটা একটা না একটা উল্টোপাল্টা কাজ করে বসে। অয়ন্তী নিচের ঠোঁট কামড়ে ধরে তুলা বের করছে। জাহিন তা দেখে ঢোক গিলে সাথে সাথে নজর সরিয়ে নেয়। এইদিকে অয়ন্তী তুলা বের করে তুলাতে স্যাভলন লাগিয়ে একটু ঝুঁকে জাহিনের ক্ষত স্থানে চেপে ধরল। জাহিন জ্বালা সহ্য করতে না পেরে আহ করে উঠে। অয়ন্তী জাহিনের আর্তনাদ শুনে দিশেহারা হয়ে সাথে সাথে তুলাটা সরিয়ে নিয়ে জাহিনের বাঁ গালে হাত রেখে কিছু এগিয়ে এসে ক্ষত স্থানে ফু দিতে শুরু করলো। অয়ন্তী ফু দিতে ব্যস্ত, আর জাহিন তার বউকে দেখতে ব্যস্ত। অয়ন্তীর চোখ মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছে, সেটাই তাকে নিয়ে। জাহিন মুচকি হাসলো। অয়ন্তী যখন বুঝতে পারল সে জাহিনের অনেকটা কাছাকাছি চলে এসেছে, সাথে সাথে অয়ন্তী নিজেকে দূরে সরিয়ে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, পরের কাজটা আপনি করে নিন।
অয়ন্তী উঠে চলে যেতে নিলে জাহিন জলদি অয়ন্তীর হাতের কবজি চেপে ধরে বলে, শুরুটা যখন আপনি করেছেন শেষটা আপনিই করেন। আর বউ থাকতে আমি কেন তো পরিশ্রম করব? আবারও সেই বউ ডাক। এভাবে কেন বউ বলে ডাকবে লোকটা তাকে? তার বুঝি কিছুই হয় না? অয়ন্তী ভাবনার মাঝেই জাহিন তার কবজি ধরে টান মারে, কিন্তু অয়ন্তী নিজের টাল সামলাতে না পেরে সোজা গিয়ে পড়ে জাহিনের বক্ষস্থলে। অয়ন্তী ভয়ে দু হাত দিয়ে খামচে ধরে জাহিনের দু কাঁধ। এভাবে টান মারাতে অয়ন্তীর খোপা করে রাখা চুলগুলো খুলে গিয়ে সমস্ত চুল গিয়ে পড়ে জাহিনের মুখে। জাহিন প্রাণ ভরে নিঃশ্বাস নিল। আচ্ছা, মেয়েটার চুলের ঘ্রাণ এমন মাতাল করা হয় কেন? এটা চুলের নিশ্চয়ই ঘ্রাণ নাকি শ্যাম্পুর ঘ্রাণ, কোনটা? জাহিন ভাবনার মাঝে অয়ন্তী জাহিনের দিকে পিটপিট করে তাকিয়ে ঢোক গিলে আনমনে নিজের ঠোঁট কামড়ে ধরল। জাহিনও আলতো হাতে অয়ন্তীর চুলগুলো কানে গুজিয়ে দিয়ে মোহনীয় গলায় বলে, এইভাবে আমার সামনে কখনো আর ঠোঁট কামড়ে ধরবেন না অয়ন্তী। তখন হয়তো আবার আমি কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে দেব, যেটা এই মুহূর্তে করতে চাইছি না। কথাটা বলে অয়ন্তীকে সেন্টার টেবিলে বসিয়ে দিয়ে নিজের ব্যবহৃত কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। অয়ন্তী তব্দা হয়ে বসে রইল। জাহিন কি করার কথা বলে গেল তাকে? কয়েকক্ষণ সময় যেতেই জাহিনের বলা কথাটা মর্ম বুঝতে পেরে অয়ন্তীর গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়।